আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। টিস্যু বলতে যেটা বোঝানো হয় যে কিছু সেল যখন একই রকমের ফাংশন করে তখন তাদেরকে একসাথেই বলা হয়, যেটা সেটা হচ্ছে টিস্যু স্ট্রাকচার। তো অ্যানিম্যালসেরও বিভিন্ন রকম বডি অ্যাক্টিভিটিসের কারণে তাদের মধ্যেও কিন্তু অ্যাকচুয়ালি কিছু সেলুলার অর্গানাইজেশন দেখা যায়, কোষীয় গঠন দেখতে পাওয়া যায়, যেগুলোকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে টিস্যু। তো অ্যানিম্যাল টিস্যু নিয়ে যখনই আমরা পড়তে যাব তখন অ্যানিম্যালসের বডি স্ট্রাকচারের মধ্যে তার ক্লাসিফিকেশান করতে গেলে চারটে টাইপের টিস্যু আমরা পাবো। ফার্স্ট হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে আবরণী কলা, যেটা আমাদের বডির একদম আউটার মোস্ট কভারিং তৈরি করে, সেটাকেই বলা হয় এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু যেটা বলা হয় সেটা হচ্ছে যোগ কলা বাংলাতে বলে। কানেকটিভ টিস্যু কী করে, বিভিন্ন অর্গ্যানসের মধ্যে বা বিভিন্ন বডি পার্টসের মধ্যে কানেকশান প্রোভাইড করে। যেমন অ্যাকচুয়ালি ব্লাড, তারা দেখা যায় যে বিভিন্ন অর্গ্যানসের মধ্যে কানেক্ট করছে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে খাবার সেটা নিয়ে গিয়ে অন্যান্য বডি পার্টকে প্রোভাইড করছে, বা লাংস থেকে অক্সিজেন নিয়ে গিয়ে সেটা অন্যান্য বডি পার্টকে প্রোভাইড করছে। আবার প্রত্যেকটা সেলের মধ্যে যে টক্সিক মেটেরিয়াল তৈরি হচ্ছে, এক্সক্রিয়েটরি প্রোডাক্টগুলোকে কিডনি অবধি পৌঁছে দিচ্ছে, বা CO2 যেটা তৈরি হচ্ছে সেটাকে লাংসে পৌঁছে দিচ্ছে। তো কমিউনিকেট করছে, একটা অর্গ্যানের সাথে একটা অর্গ্যানকে কমিউনিকেট করছে, সেই জন্য এইগুলোকে বলা হয় কানেকটিভ টিস্যু। থার্ড রয়েছে মাসকিউলার টিস্যু, যেটা আমাদের মুভমেন্ট লোকোমোশনে হেল্প করছে। আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করছি বা কথা বলছি, এই সমস্ত কাজগুলো কিন্তু সবই কিন্তু মাসকিউলার মুভমেন্টের থ্রু দিয়ে হয়। তো সেই মাসকুলার মুভমেন্টগুলোকে কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে মাসেল টিস্যু। এবং আমাদের মানে যে কোনো বডি অ্যাক্টিভিটিসের জন্য, যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, ছুটছি, সাঁতার কাটছি, যে কোনো কাজের জন্য অ্যাকচুয়ালি মাসেল টিস্যুর কিন্তু খুব কাজ করে, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর যেটা রয়েছে সেটা হচ্ছে নার্ভাস টিস্যু, যেটা অ্যাকচুয়ালি সমস্ত বডির সমস্ত যে মানে পার্টগুলো রয়েছে বা সমস্ত বডির যে ফাংশানগুলো রয়েছে, সেই ফাংশানগুলোকে কোয়ার্ডিনেট করতে বা ফাংশানগুলোকে অপারেট করতে অ্যাকচুয়ালি হেল্প করে, যেটা সেটা হচ্ছে নার্ভাস টিস্যু। নার্ভ যেটা আমাদের বডির মধ্যে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিক্যাল কোয়ার্ডিনেশন, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে অ্যাকচুয়ালি যান্ত্রিক সমন্বয় ঘটাতে এটা মেনলি হেল্প করে। তো সেটা কি বলা হয়, মেকানিক্যাল কোয়ার্ডিনেশন। এপিথেলিয়াল টিস্যু সেগুলো সবসময় অ্যাকচুয়ালি থাকে, যেটা সেটা হচ্ছে বডির বাইরেতে, স্কিন যেটা রয়েছে সেটা এপিথেলিয়াল টিস্যুরই একটা পার্ট। এবং আমাদের দেহের বডির ভেতরে যে অর্গ্যানসগুলো রয়েছে তাদের মেজরই কিন্তু অর্গ্যানসে কিন্তু হলো স্ট্রাকচার। যেমন তোমার অ্যাকচুয়ালি হার্টের কথা যদি বলি, বা লাংসের কথা যদি বলি, বা স্টমাকের কথা বলি, সবই কিন্তু হলো স্ট্রাকচার, ফাঁপা গঠন। তো এই প্রত্যেকটা স্ট্রাকচারের আউটার এবং ইনার কভারিং যেটা তৈরি হয় সেটা কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়েই তৈরি হয়। এবং এপিথেলিয়াল টিস্যু যে কাজটা করে সেটা হচ্ছে, এটা আমাদের প্রোটেকশন প্রোভাইড করে, প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে বডির বিভিন্ন পার্টকে কভার করে রাখে, এবং তার সাথে সাথে বিভিন্ন সিক্রিশন, কারণ আমরা জানি যে বডির ভেতরের বিভিন্ন অর্গ্যানস থেকে মিউকাস সিক্রেট হয়, আবার বডির বাইরে থেকে অ্যাকচুয়ালি সোয়েট সিক্রিশন হয়, ঘাম সিক্রিশন হয়, বা সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেট হয়। তো সেইগুলো সমস্ত কিন্তু সিক্রিশন যেটা হয় সেটা এপিথেলিয়াল টিস্যু থেকেই হয়। এটা ছাড়াও দেখবে সেরুমিনাস গ্ল্যান্ড আছে, যেটা আমাদের কানের ভেতরে থাকে, সেখান থেকে সেরুমেন্ট সিক্রেট হয়, যেটা ওয়াক্সি মেটেরিয়াল, যেটা ধুলোবালিকে ট্র্যাপ করে এবং কোনো রকম প্যাথোজেনের ইনফেকশন থেকে আমাদের কানকে বাঁচায়। এটা ছাড়াও দেখা যায় যে কিছু ক্ষেত্রে, যেমন স্মল ইন্টেস্টাইনের ভেতরেতে বা লার্জ ইন্টেস্টাইনের ভেতরের যে ইনার লাইনিংগুলো থাকে, সেখানে অ্যাকচুয়ালি ওয়াটার বা মিনারেলস বা ফুড বা নিউট্রিশনের অ্যাবজর্পশনের জন্য কাজ করে। তাহলে এগুলো সব নিয়েই তৈরি হয়েছে, যেটা সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। অন্যদিকে কানেকটিভ টিস্যু যেটা থাকে সেটা হচ্ছে বাইন্ডিংস, অ্যাকচুয়ালি বডির বিভিন্ন অর্গ্যানগুলোকে একটা আরেকটার সাথে আটকে রেখে দেয় এবং তার সাথে সাথে সাপোর্ট দেয় এবং ট্রান্সপোর্টেশনে হেল্প করে। বাইন্ডিংস বলতে যেটা বোঝানো হয় যে আমাদের বডির মধ্যেতে প্রচুর সেল থাকে, যে সেলগুলো আমাদের ভাইটাল অর্গ্যানসগুলোর মাঝে মাঝে অবস্থান করে। যেমন দেখা যায় এই সেলগুলো যেটা থাকে সেগুলোকে বলা হয় অ্যারিওলার টিস্যু। অ্যারিওলার টিস্যু হচ্ছে প্যাকেজিং সেল বলে, ঠিক যেরকম দেখবে কোনো একটা কাপের বক্সের মধ্যে বা কোনো একটা কাঁচের জিনিস যখন এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, সেই বক্সের ভেতরেতে কিছু থার্মোকল বা কিছু কাঠের গুঁড়ো দিয়ে দেওয়া হয় যাতে জিনিসগুলো মুভ না করে, বা কাঁচের যে প্লেটগুলো রয়েছে বা কাপগুলো রয়েছে তারা যাতে কেউ একে অপরের সাথে ধাক্কা না খায়, সেই ফাংশনটা কিছুজন করে। তো এবং প্রত্যেকটা পার্টকে একটা জায়গায় বেঁধে রাখতে দেখবে হেল্প করে। তো আমাদের বডির ভেতরে এরকম কিছু সেলস আছে, যে সেলসগুলো কি করে আমাদের অ্যাকচুয়ালি বোনস, মাসেল, কার্টিলেজ সবার মাঝে মাঝে থাকে,
এবং যখন আমরা হাত বেন্ড করছি বা অ্যাকচুয়ালি শোয়ার সময় এক পাশ থেকে অন্য পাশে ফিরছি, তখন কিন্তু যাতে কোনোভাবে কোনো মাসেলের সাথে কোনো বোনসের বা বোনসের সাথে নার্ভের যাতে ঘষা না খায় এবং প্রত্যেকটা অর্গ্যান যাতে একটার একটা রেসপেক্টে নিজের পজিশানে থাকে, তো সেই জন্য মাঝে কিছু সেল থাকে যে সেলগুলোর দুটো কাজ। একটা হচ্ছে যাতে একজন আরেকজনের আঘাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, সেটাও যেমন কাজ করে, তার সাথে সাথে প্রত্যেকটা অর্গ্যানকে একটা অর্গ্যানের সাথে আটকে রাখতেও হেল্প করে। তো অ্যাকচুয়ালি সেই কাজগুলো কিছু করে, সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যারিওলার টিস্যু। এবার কিছু কিছু অ্যারিওলার টিস্যু আবার ফ্যাট স্টোর করে বডির মধ্যে। যখন সেই অ্যারিওলার টিস্যুগুলো বডির ভেতর ফ্যাট স্টোর করে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। এটা ছাড়াও দেখো কিছু কানেকটিভ টিস্যু বডি সাপোর্ট দেয়, যেমন অ্যাকচুয়ালি আমাদের যে বোনস বা আমাদের যে কার্টিলেজ মানে অস্থি এবং তরুণাস্থি, এরা কিন্তু বডির অ্যাকচুয়ালি স্টেবিলিটি দেয় বা বডি স্ট্রাকচারকে সাপোর্ট করতে হেল্প করে। তো এগুলো সবই কিন্তু কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। আবার কিছু কানেকটিভ টিস্যু আছে যারা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশনের জন্য হেল্প করে, যেমন আমাদের ব্লাড বা লিম্ফ যেগুলো রয়েছে, ব্লাড এবং লিম্ফ দুটো জিনিসই, রক্ত এবং লসিকা দুটোই কি করে বিভিন্ন বডির বিভিন্ন পার্টের মধ্যে বা বিভিন্ন অর্গ্যানসের মধ্যে কমিউনিকেট করতে এরা হেল্প করছে। তো সেই জন্য এরা কিন্তু ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তাহলে এরা সবাই চলে আসছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে। এরপরে চলে আসছে মাসকিউলার টিস্যু, মানে হচ্ছে মাসেল। আমাদের বডির মধ্যে যে মাসেল আছে সেই মাসেলগুলোর মেইনলি ফাংশন হচ্ছে মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছি, সাঁতার কাটছি, কথা বলছি, বা আমাদের বডির মধ্যে যে কোনো মুভমেন্ট, যখন আমরা এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকটা মুভমেন্টের জন্যই অ্যাকচুয়ালি রেসপন্সিবল সেটা হচ্ছে মাসকিউলার টিস্যু, এবং এটা আমাদের অ্যাকচুয়ালি মুভমেন্ট অ্যান্ড লোকোমোশনের জন্য রেসপন্সিবল। আর একটা টাইপের টিস্যু রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নার্ভাস টিস্যু, যেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল কোঅর্ডিনেশনের সাথে রিলেটেড। এবং নার্ভাস টিস্যু যেটা করে সেটা হচ্ছে আমাদের বডির প্রত্যেকটা পার্ট যে ফাংশন করছে, প্রত্যেকটা পার্ট যে কাজ করছে, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন মেনটেন করছে। যে কোনো কাজ যখন হচ্ছে, যে হার্ট যে ফাংশন করছে, লাংস যে ফাংশন করছে, দুটোর মধ্যে কোঅর্ডিনেট করা এবং গোটা বডিকে অ্যাকচুয়ালি অপারেট করতে যেটা হেল্প করে, সেটা কিন্তু এই নার্ভ টিস্যু। তো আমাদের বডির মধ্যে এই টিস্যুগুলোই অ্যাকচুয়ালি রয়েছে, এই চারটে টাইপের টিস্যুই রয়েছে, এবং তারা বিভিন্নভাবে আমাদের গোটা বডিটাকে অপারেট করতে হেল্প করছে। এবার একটা কনসেপ্ট বলা হয়, সেটা হচ্ছে প্রোটোজোয়া, প্যারাজোয়া আর মেটাজোয়া। প্রোটোজোয়া মানে হচ্ছে ইউনিসেলুলার অ্যানিমালস, মানে অ্যাকচুয়ালি যে অ্যানিম্যালগুলো ইউনিসেলুলার, এককোষী হয়। তো ইউনিসেলুলার যেহেতু, এদের বডির মধ্যে কিন্তু কোনো টিস্যু কনসেপ্ট কিছু নেই, যে টিস্যু বলে কোনো ফরমেশন হতে পারে না, কারণ অ্যাকচুয়ালি টিস্যু স্ট্রাকচার বা টিস্যুর কনসেপ্টটাই দাঁড়িয়ে আছে অনেক কটা সেল যারা একই টাইপের ফাংশন করছে, তাদেরকে একসাথে বলা হয় সেটা হচ্ছে টিস্যু। তো প্রোটোজোয়া যেহেতু ইউনিসেলুলার, এদের মধ্যে টিস্যু স্ট্রাকচার তো মানে একদম সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট, তাহলে সেই আইডিয়াটাকে অ্যাকচুয়ালি বলছে প্রোটোজোয়া। যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এরা সবাই হচ্ছে সেটা হচ্ছে প্রোটোজোয়া গ্রুপের মধ্যে পড়বে। সেকেন্ড রয়েছে প্যারাজোয়া। প্যারাজোয়া গ্রুপের মধ্যে একটাই আসে, সেটা হচ্ছে স্পঞ্জ, যেটাকে পরিফেরা যে গ্রুপটা বলা হয়, সেই গ্রুপটা। পরিফেরার অ্যাকচুয়ালি স্পেশালিটি হচ্ছে এরা কিন্তু মাল্টিসেলুলার, এরা বহুকোষী। কিন্তু মাল্টিসেলুলার হলেও এদের মধ্যে কিন্তু কোনো টিস্যু, অর্গ্যান বা সিস্টেম বলে কিছু নেই। মানে এদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম মানে পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র, এরকম বলে কিন্তু কোনো পার্ট নেই। তাহলে এরা মাল্টিসেলুলার হলেও এদের মধ্যে কোনো অর্গ্যান বা সিস্টেম কনসেপ্টটা নেই। তো এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে প্যারাজোয়া। আর মেটাজোয়া হচ্ছে অ্যাকচুয়ালি উন্নত জীব, মানে এই পরিফেরার পরই ক্লাসিফিকেশনের মধ্যে যারা চলে আসছে তারা সবাই কিন্তু মেটাজোয়ান্স। এবং মেটাজোয়ান্সদের মধ্যে অ্যাকচুয়ালি কি, এরা সবাই হচ্ছে মাল্টিসেলুলার এবং এদের মধ্যে টিস্যু স্ট্রাকচার প্রেজেন্ট। তো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মেটাজোয়া। তাহলে প্রোটোজোয়া, প্যারাজোয়া, মেটাজোয়া, তিনটে গ্রুপ অ্যাকচুয়ালি দেখো এই টিস্যুর মধ্যে সবসময় আমরা আলোচনা করি। এবার সবার প্রথম আসছে এপিথেলিয়াল টিস্যু। একটু আগেই বললাম এপিথেলিয়াল টিস্যু যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের বডির চারপাশে কভারিং তৈরি করে, এবং তার সাথে সাথে যে কোনো অর্গ্যানের ক্ষেত্রে, বিশেষ করে হলো অর্গ্যানের ক্ষেত্রে আউটার এবং ইনার দুটো কভারিংই কিন্তু আসে সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু থেকে। এবং যেমন ব্লাড ভেসেলেরও বাইরের এবং ভেতরের যে কভারিং রয়েছে সেগুলো সমস্তই কিন্তু এপিথেলিয়াল টিস্যুর পার্ট। এবার এপিথেলিয়াল টিস্যু কোথায় কোথায় থাকে? একটা হচ্ছে বডি সারফেসে থাকে, আমাদের দেহের চারপাশে রয়েছে। স্টম্যাক, ইন্টেস্টাইন, ব্লাড ভেসেল, লাংস, এই সমস্ত পার্টের বাইরে এবং ভেতরে আছে। ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী, যে আমাদের এয়ার প্যাসেজ বা উইন্ড প্যাসেজ, যেটা থ্রু দিয়ে লাংসেতে এয়ারটা যায়, সেই ট্রাকিয়া।
থাইরয়েড। থাইরয়েড হচ্ছে ট্রাকিয়ার লাস্ট পার্ট যেটা রয়েছে, সেই লাস্ট পার্টের কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি মানে আমাদের মানে ট্রাকিয়া যেখানে স্টার্ট হচ্ছে, লাস্ট পার্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ঠিক আমাদের বাক্কাল ক্যাভিটির ঠিক পরেই, মানে মুখবিবরের ঠিক পরেই যেখান থেকেই ট্রাকিয়াটা স্টার্ট হচ্ছে, সেই এন্ড পার্টটাতেই অ্যাকচুয়ালি বাক্কাল ক্যাভিটি আর ট্রাকিয়ার ঠিক কানেকশান, যে জায়গাটা জাংশন, সেইখানেতেই থাইরয়েড বলে একটা গ্ল্যান্ড আছে আমাদের গলার কাছে। তো এটাকে বলা হয় বাটারফ্লাই গ্ল্যান্ড, যেটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে মধ্যেতে থাইরক্সিন বলে একটা হরমোন সিক্রেট করে, যেটা আমার বডিতে এনার্জি প্রোভাইড করে। তো এই থাইরয়েড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো রয়েছে, এই গ্ল্যান্ডগুলোরও সমস্ত আউটার কভারিং, সেগুলোর মধ্যেতে এরা কিন্তু এপিথেলিয়াল টিস্যু থাকে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, বডির আউটার কভারিং এবং বিভিন্ন গ্ল্যান্ডসের আউটার কভারিং, তার সাথে সাথে যেগুলো হলো স্ট্রাকচার আমাদের বডির মধ্যে, হলো অর্গ্যান যেগুলো, তার ভেতরের ইনার লাইনিংও কিন্তু এপিথেলিয়াল টিস্যু থাকে। এবং এপিথেলিয়াল টিস্যু বডির একটোডার্ম থেকেও অরিজিন করতে পারে, মেসোডার্ম থেকেও করতে পারে, এন্ডোডার্ম থেকেও করতে পারে, তবে মেজরলি এটা করে যেটা অরিজিন সেটা হচ্ছে একটোডার্মস থেকে। এবার যে কোনো এপিথেলিয়াল টিস্যুর একটা স্পেশালিটি হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যুগুলোর সবসময় নিচেতে একটা পাতলা মেমব্রেন আছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বেসমেন্ট মেমব্রেন, এবং এই বেসমেন্ট মেমব্রেনের ওপরই এপিথেলিয়াল টিস্যুর সেলগুলো সবসময় সাজানো থাকে। এই বেসমেন্ট মেমব্রেন যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি কোলাজেন আর ইলাস্টিন বলে দুটো ফাইবার দিয়ে তৈরি হয়। তো এই কোলাজেন আর ইলাস্টিন ফাইবারের মধ্যে অ্যাকচুয়ালি কোলাজেন ফাইবারটা হোয়াইট কালারের হয় এবং এটা স্টেবিলিটি দেয়, আর অন্যদিকে ইলাস্টিন ইলাস্টিনটা হচ্ছে ফ্লেক্সিবল ইয়েলোইশ কালারের একটা ফাইবার। তো একটা এরকম মেমব্রেনার স্ট্রাকচার থাকে, যে মেমব্রেনার স্ট্রাকচারটার ওপরে সেলগুলো সাজানো থাকে। এবার যদি কোনো সময় কোনো এপিথেলিয়াল টিস্যুতে এই বেসমেন্ট মেমব্রেনের ওপরে সিঙ্গেল সেল লেয়ার থাকে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিম্পল এপিথেলিয়াম। যদি কোনো সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি বেসমেন্ট মেমব্রেনের ওপরে সেল লেয়ারটা অনেক কটা আছে, মানে মাল্টিপল সেল লেয়ার আছে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াম। তাহলে একটা রয়েছে দেখো সিম্পল এপিথেলিয়াল টিস্যু, সরল আবরণী কলা, আর যদি অনেক কটা স্তরে থাকে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে স্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াল টিস্যু। এবার এটা গেল দেখো যে বেসমেন্ট মেমব্রেনের উপর কটা লেয়ার আছে তার উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন, একটা সিম্পল, একটা স্ট্র্যাটিফাইড। এবার এই সেকেন্ড ক্লাসিফিকেশনটা যেটা করা হয়, ধরো সিম্পল যে এপিথেলিয়াল টিস্যু রয়েছে, সেই সেলগুলোর শেপের ওপর ডিপেন্ড করে আবার এদেরকে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়। যেরকম দেখো যে একদম প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে একদম সিম্পল এপিথেলিয়াল টিস্যু, যে পার্টটা রয়েছে সেই সিম্পল এপিথেলিয়াল টিস্যুর একদম ওপরেতে যদি আমরা খেয়াল করি, দেখো প্রথম এইটা যেটা দেখাচ্ছে সেখানকার যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো একদম চ্যাপ্টা চ্যাপ্টা আঁশের মতো। তাহলে চ্যাপ্টা চ্যাপ্টা আঁশের মতো হওয়ার জন্য এই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলে, যেটা এই ধরনের এপিথেলিয়াল টিস্যুকে যেটা বলে সেটা হচ্ছে স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা মেনলি লাংসেতে থাকে, মানে যে অর্গ্যানগুলোর মধ্যেতে এয়ার এক্সচেঞ্জের ব্যাপার থাকে, O2 CO2 এক্সচেঞ্জের ব্যাপার থাকে, সেই জায়গাতে কিন্তু সেল লেয়ারটা যদি খুব চওড়া হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জটা ঠিকমতো হবে না। সেই জন্য এখানেতে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ামাস এপিথেলিয়াম। সেকেন্ড যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। দেখো এখানে সেলগুলো হচ্ছে সমস্ত অ্যাকচুয়ালি কিন্তু কিউব লাইক, তো সেই কারণেই বলছে দেখো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এটা কোথায় থাকে? কিডনিতে। এবং বডির মধ্যে ম্যাক্সিমাম টাইপেরই যে সেলগুলো হয় সেগুলো কিন্তু এই কিউবয়েডাল টাইপের সেল হয়। অ্যাকচুয়ালি নেফ্রন বলে কিডনির মধ্যে একটা স্ট্রাকচার থাকে আমরা জানি, যেটা ব্লাডকে পিউরিফাই করতে হেল্প করে। তো এই নেফ্রনের যে সেলগুলো থাকে সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। অন্যদিকে অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনের কাছেতে যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে কলামনার। দেখো সিম্পল কলামনার এপিথেলিয়াম, কারণ এগুলো দেখো পিলার লাইক, সেলগুলো হচ্ছে কিন্তু পিলারের মতো। এটার কারণ হচ্ছে কারণ এইখানেতে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে প্রচুর রকমের এনজাইমেটিক অ্যাক্টিভিটি হয়, যার জন্য অ্যাকচুয়ালি সেলগুলো কোনো কারণে ড্যামেজ হতে পারে। সেই জন্য সেলগুলোর লেয়ারটা অনেকটা লম্বাটে হয়ে চওড়া হয়ে যায়, যাতে ড্যামেজ হলেও চট করে এটার ভেতর অবধি কোনো ক্ষতি না করতে পারে। তো সেই জন্য এখানে যেটা হয় সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। অনেক সময় দেখা যায় এই কলামনারের ওপরে, এই পিলারগুলোর ওপরের দিকটা সিলিয়া কন্টেনিং হয়। যদি সিলিয়া থাকে তখন সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। এবার এখানে দেখো সিলিয়েটেড এপিথেলিয়ামের মাঝে মাঝে আবার একটা স্পেশালিটি আছে। খেয়াল করো যে জেনারেলি অ্যাকচুয়ালি যদি সিম্পল এপিথেলিয়াল টিস্যু হয় তাহলে নিউক্লিয়াসগুলো মোটামুটি দেখো একই লাইন বরাবর সাজানো আছে,
কিন্তু স্ট্র্যাটিফাইড যদি এপিথেলিয়াম হয়, যেহেতু মাল্টিপল সেল লেয়ার আছে, তাহলে নিউক্লিয়াসগুলোও দেখো এক একটা লাইনে ধাপে ধাপে অনেক কটা জায়গাতে সাজানো আছে। অ্যাকচুয়ালি এই সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম যেটাকে বলা হচ্ছে, এটা একটু আলাদা টাইপের। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে এগুলো কিন্তু সমস্ত অ্যাকচুয়ালি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেও দেখতে পাওয়া যায় এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই সেলগুলোর স্পেশালিটি হচ্ছে এই সেলগুলো কিন্তু বেসমেন্ট মেমব্রেনের উপর সিঙ্গেল লেয়ারই আছে, কিন্তু সেলগুলোর শেপগুলো একটা অদ্ভুত টাইপের, মানে কনিক্যাল শেপ, মানে শঙ্কুর মতো গঠন। তার জন্য নিউক্লিয়াসগুলো কিন্তু মনে হয় যেন 2-3টে লেয়ারে সাজানো আছে। তার জন্য অনেক সময় মাইক্রোস্কোপের তলায় দেখে এটাকে অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুর মতো মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু নয়, কারণ বেসমেন্ট মেমব্রেনের উপর দেখো একটা করেই সেল কিন্তু এখানে সাজানো আছে, কিন্তু নিউক্লিয়াসের অ্যারেঞ্জমেন্টের জন্য মাইক্রোস্কোপে হঠাৎ করে দেখলে এটাকে স্ট্র্যাটিফাইডের মতো মনে হয়। সেই জন্যই এটাকে বলেছে দেখো সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে সিউডো কথাটার অর্থ যে ছদ্ম, মানে দেখে মনে হচ্ছে যেন এটা স্ট্র্যাটিফাইড, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্ট্র্যাটিফাইড নয়। তো সেই অর্থে এটাকে বলছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখানকার যে সেলগুলো থাকে এগুলো মেনলি সিক্রিশনে হেল্প করে। যেমন এখানেতে যে সেলগুলো থাকে এগুলোকে বলা হয় গবলেট সেল, যারা মিউকাস সিক্রেট করে। এবং মিউকাস সিক্রেশনের জন্য অ্যাকচুয়ালি যখন খাবার যাচ্ছে অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে দিয়ে বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে দিয়ে যখন এয়ার যাচ্ছে, তখন ওই এয়ারের কোনো রকম ঘষা বা ওর ভেতরকার ধুলোবালিতে যাতে ভেতরকার অ্যাকচুয়ালি কোনো সেল ক্ষতিগ্রস্ত না হয় বা ড্যামেজ না হয়, সেই জন্য এই সেলগুলো থেকে মিউকাস যেটা সেটা সিক্রেট হয়। তাহলে এই হচ্ছে দেখো এপিথেলিয়াল টিস্যুর একটা ক্লাসিফিকেশান, যে কটা লেয়ার আছে তার উপর ডিপেন্ড করে সিম্পল আর স্ট্র্যাটিফাইড, আর শেপের উপর ডিপেন্ড করে সেখানে স্কোয়ামাস হতে পারে, কিউবয়েডাল হতে পারে, কলামনার হতে পারে, বা সিউডো স্ট্র্যাটিফাইড হতে পারে, বা সিলিয়েটেড এপিথেলিয়াম হতে পারে। তাহলে এরকম বিভিন্ন স্ট্রাকচার আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখতে পাই। আর স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা, সেটা অ্যাকচুয়ালি ইসোফেগাসে যেমন আছে, যেখানে মাল্টিপল লেয়ার্স আছে, বা আমাদের যে নেলস, আমাদের যে নখ আছে, সেই নখের মধ্যেও কিন্তু এরকম মাল্টিপল লেয়ার্স আছে, বা আমাদের যে স্কিন সেখানেও কিন্তু সমস্ত আছে, যেটা সেটা হচ্ছে এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, মানে সেখানে মাল্টিপল লেয়ার্স আছে, যার জন্য ওই লেয়ারগুলো অনেকটা চওড়া। এবার যদি আমরা অ্যাকচুয়ালি এপিথেলিয়াল টিস্যুটাকে আর একটু বড় করে দেখি, তাহলে এইগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এই নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এবং এই যে দেখো এইটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এই যে একদম নিচের যেটা রয়েছে এইটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আর বেসমেন্ট মেমব্রেনের নিচেতেই রয়েছে এইগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু, যে কানেকটিভ টিস্যুর মধ্যে দিয়েই দেখো অ্যাকচুয়ালি নার্ভ এসেছে, বা এই কানেকটিভ টিস্যুর মধ্যে দিয়ে ব্লাড ভেসেল যাচ্ছে, যেখান থেকে নিউট্রিশন পায় অ্যাকচুয়ালি এই সমস্ত সেলগুলো। এবার সেলগুলোর মাথাতে অনেক সময় এই যে বললাম দেখো সিলিয়া থাকতে পারে, যদি সিলিয়া থাকে তখন এই সেলগুলোকে বলে ব্রাশ বর্ডার সেল, কারণ এগুলোকে ব্রাশ লাইক স্ট্রাকচার, দেখো সেই দাঁত মাজার ব্রাশের মতো ও একটা সাইড একটু উঁচু নিচু রয়েছে, সেই কারণে এগুলোকে বলে যেটা সেটা হচ্ছে ব্রাশ বর্ডার সেল। এবং এদের ক্যারেক্টার দেখো দেখিয়েছে, এদের বেসমেন্ট মেমব্রেন আর ওপরে সাজানো আছে, এবং সিঙ্গেল বা মাল্টিপল মানে লেয়ারের মধ্যে এরা কিন্তু সাজানো থাকতে পারে। এবং এপিথেলিয়াল টিস্যুর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর প্রত্যেকটা সেল দেখো একে অপরের সাথে খুব স্ট্রংলি অ্যাটাচ। বিভিন্ন প্রোটিনস এই সমস্ত পার্টগুলোকে ঠিক যেরকম সেই কাপড় সেলাই করা হয়, ঠিক ওরকম কাপড় সেলাই করে প্রত্যেকটা সেলের সেল মেমব্রেনকে একে অপরের সাথে এত স্ট্রংলি অ্যাটাচ করে রেখেছে যে চট করে কিন্তু এদের মাঝখান দিয়ে যে কোনো জিনিস পাস করতে পারে না। সেই কারণেই এটা কিন্তু প্রোটেকশান প্রোভাইড করে, যে কোনো প্যাথোজেন্স বা কিছু চট করে স্কিন দিয়ে আমাদের বডির ভেতরে যেমন ঢুকতেও পারে না, সেরকম চট করে আমাদের বডি থেকে কোনো জিনিস কিন্তু বডির বাইরের দিকে বেরিয়েও যেতে পারবে না। তাহলে এগুলো সবই কিন্তু এপিথেলিয়াল টিস্যুর অ্যাকচুয়ালি ক্যারেক্টার। এবং এদের প্রত্যেকটা সেলের মধ্যেই দেখো ইন্টারসেলুলার কানেকশান একটা রয়েছে, প্রত্যেকটা সেলের মধ্যে একটার সাথে একটার দেখা একটা ইন্টারসেলুলার কানেকশান রয়েছে। এবং এদের মধ্যে যে লিম্ফ যেটা থাকে, কারণ দেখো ব্লাড ভেসেল কখনোই এপিথেলিয়াল টিস্যু অবধি আসে না, কারণ কোনো কারণে যদি অনেক সময় চলাফেরা করার সময় সামান্য একটু কেটে গেলেই ব্লাড লস হলে সেটা কিন্তু সমস্যা। তো সেই কারণেই ব্লাড ক্যাপিলারি যেটা থাকে সেটা বেশ কিছুটা ভেতর দিয়ে থাকে। এবার সেখান থেকে যে খাবার যেটা প্রোভাইড করে, সেই খাবারটা কিন্তু অ্যাকচুয়ালি কানেকটিভ টিস্যুতে আসে। কানেকটিভ টিস্যু থেকে লিম্ফ বা যেটাকে আমরা বলি লসিকা,
সেই লিম্ফের থ্রু দিয়ে এটা কিন্তু আসে, যেটা সেটা হচ্ছে কিন্তু এই সেলগুলোতে, মানে ব্লাড ভেসেল থেকে খাবার নিয়ে লিম্ফ সে কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন বা খাবারগুলোকে পৌঁছে দিচ্ছে এপিথেলিয়াল টিস্যুতে। আবার এপিথেলিয়াল টিস্যু থেকে যে CO2 বা টক্সিক ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, এক্সক্রিটরি প্রোডাক্ট, সেগুলোকে আবার ব্লাড ভেসেলে মিশিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে লিম্ফ। তার লিম্ফ হচ্ছে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে। তাহলে এটাই অ্যাকচুয়ালি এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু যে পার্টটাকে আমরা বলছি সেটা হচ্ছে বিভিন্ন অর্গানের মাঝে কানেকশান তৈরি করে। যেমন একটু আগেই পড়লাম, দেখো যে প্যাকেজিং সেল অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়, যে বডির বিভিন্ন পার্টের মাঝে মাঝে যে সেলগুলো থাকে, যেগুলো ওই যে বলছিলাম যে যেমন কাপের বক্সের মধ্যেতে থার্মোকলের যে ফাংশনটা, যে কাপগুলোকে নিজের নিজের জায়গায় ধরে রাখে এবং একটা কাপের সাথে একটা কাপ যাতে ধাক্কা না খায় সেই জন্যটা হেল্প করে। তো সেই রকমই দেখো অ্যাকচুয়ালি অ্যারিওলার কানেকটিভ টিস্যু সেই কাজটা করছে। কিছু অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে ফ্যাট স্টোর হয়, সেগুলোকে বলে অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, যেমন আমাদের স্কিনের নিচেতে ফ্যাট স্টোর হয়। এটা ছাড়াও দেখো টেন্ডন লিগামেন্ট, দুটো স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি। যে টেন্ডন যেটা করে সেটা হচ্ছে বোনসের সাথে মাসেলসকে অ্যাকচুয়ালি অ্যাটাচ করে রাখে, অর্থাৎ অস্থির সাথে পেশিকে যোগ করে রাখে। এবং টেন্ডনটা মেনলি তৈরি হয় কোলাজেন বলে হোয়াইট কালারের একটা ফাইবার দিয়ে। এবং কোলাজেন ফাইবার হচ্ছে বা কোলাজেন প্রোটিন হচ্ছে যে আমাদের বডিতে পাওয়া সবথেকে হায়েস্ট অ্যামাউন্টের প্রোটিন। এই কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে টেন্ডন, যেটা মাসেলসের সাথে বোনসকে কানেক্ট করে রাখে। কার্টিলেজ হচ্ছে আমাদের বোনসের মাঝখানগুলোতে থাকে, বা কিছু স্ট্রাকচার এমন থাকে যেগুলো ফ্লেক্সিবল, যেমন কান বা নাকের সামনের প্রান্ত, এই অংশগুলো সমস্ত সাপোর্ট দেয় সেটা হচ্ছে কার্টিলেজ ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। আর বোনস সেটা আমাদের বডির ভেতরে থাকে হাড়, যেটা দেখবে অনেক শক্ত হয় এবং হার্ড, এটা বডির স্টেবিলিটি দিতে অ্যাকচুয়ালি হেল্প করে। লিগামেন্ট যেটা থাকে সেটা হচ্ছে বোনসের সাথে বোনসকে কানেক্ট করে, দুটো বোনসের মাঝে, কারণ আমাদের বোন যে পার্ট স্ট্রাকচারগুলো অনেক কটা ছোটো ছোটো পার্টে ভাঙা, তো সেই প্রত্যেকটা বোনসকে একে অপরের সাথে আটকে রাখতে হেল্প করে, এবং সেটা হচ্ছে লিগামেন্ট। এবং লিগামেন্ট যেটা তৈরি হয় সেটা ইয়েলো কালারের অ্যাকচুয়ালি ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি হয়, যেটা ফ্লেক্সিবল। অন্যদিকে ব্লাড আর লিম্ফ, একটু আগেই আমরা দেখলাম যে ব্লাড এবং লিম্ফ দুটোই হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু, কারণ এরা দুজনই অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে একটা অর্গ্যানের সাথে একটা অর্গ্যানকে কানেক্ট করতে এরা কিন্তু হেল্প করছে। তো সেই কারণেই দেখো ব্লাডের থ্রু দিয়ে খাবার, নিউট্রিশন, অক্সিজেন এগুলো ট্রান্সপোর্ট হচ্ছে লিকুইড কন্ডিশনে, এবং মানে বিভিন্ন অর্গ্যানের মধ্যে এটা কমিউনিকেট করতে হেল্প করে। তাহলে ব্লাড এটাও অ্যাকচুয়ালি লিকুইড কানেকটিভ টিস্যু। আর যে জায়গাগুলোতে ব্লাড খাবার পৌঁছাতে পারে না, যেমন একটু আগে দেখলাম যে এপিথেলিয়াল টিস্যু অবধি ব্লাড ভেসেল যায় না, কারণ কোনো কারণে এপিথেলিয়াল টিস্যু ড্যামেজ হলে তাহলে যদি ব্লাড ভেসেল অ্যাকচুয়ালি ওপেন হয়ে যায় তাহলে প্যাথোজেন তাড়াতাড়ি বডির ভেতরে ঢুকবে, ফলে ইনফেকশান হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সেই জন্য সবসময় ব্লাড ভেসেল একটু ভেতরের দিকে থাকে। তো ওই অংশ থেকে বডির বাইরের কভারিং অবধি খাবারটা পৌঁছায়, সেটা হচ্ছে লিম্ফ। মানে লিম্ফ কী করে, যেখানে যেখানে ব্লাড খাবার পৌঁছাতে পারে না সেই জায়গাগুলোতে লিম্ফ খাবার পৌঁছায়। আর সেকেন্ড হচ্ছে লিম্ফ কিন্তু প্যাথোজেন ডিস্ট্রয় করে, যে বডির মধ্যে প্যাথোজেন যেগুলো রয়েছে সেগুলো ডিস্ট্রয় করে। আর একটা হেল্প করে সেটা হচ্ছে লিম্ফ ফ্যাট ট্রান্সপোর্টেশনে হেল্প করে, কারণ কখনো ফ্যাট মলিকিউল ব্লাডের মধ্যে দিয়ে যায় না, কারণ সেটা ব্লাড ভেসেলের গায়েতে ক্লট করে গেলে অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলটাকে ব্লক করে দিতে পারে। সেই জন্য লিম্ফের থ্রু দিয়ে মেনলি ফ্যাট মলিকিউলগুলো এক সেল থেকে আর একটা সেলের মধ্যে ট্রান্সপোর্টেড হয়। এবার দেখো যেটা আসছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কানেকটিভ টিস্যুর যে ফাংশনগুলো রয়েছে, যেমন দেখো এই যে দেখিয়েছে অ্যাডিপোজ টিস্যু, যেগুলো স্কিনের নিচেতে থাকে, যেগুলো ফ্যাট স্টোর করে, এবং এটা আমাদের বডির থার্মোরেগুলেশন বা টেম্পারেচার মেনটেন্যান্সেও অ্যাকচুয়ালি হেল্প করে, কারণ বডির ভেতর থেকে যাতে টেম্পারেচার বেরিয়ে না যায় সেই জন্য পোলার রিজিয়ানের অ্যানিম্যালদের বডির নিচেতে এই ফ্যাটগুলো অনেক বেশি থাকে, এবং ওটাকে দেখবে বলা হয় ব্লাবার। তো এটা দেখো কানেকটিভ টিস্যুর যে ফাংশনগুলো সেটা হচ্ছে কিপ অর্গ্যান ইন প্লেস, যে কোনো অর্গ্যানকে তার নিজের জায়গায় ধরে থাকতে হেল্প করে, প্লাস তার সাথে সাথে ফুড স্টোর করছে, খাবার স্টোর করে রাখছে, এবং থার্মোরেগুলেশনেও হেল্প করছে, কারণ ওই যে বললাম ঠান্ডার দেশের ক্ষেত্রে এটা হয়। অন্যদিকে ব্লাড এবং লিম্ফ যেগুলো রয়েছে, যেমন ব্লাড সার্কুলেশন, সেটা দেখো অ্যাকচুয়ালি কী করছে, যে নিউট্রিয়েন্টের সার্কুলেশন ঘটাচ্ছে এবং তার সাথে সাথে প্যাথোজেন ডিস্ট্রাকশনও করছে, কারণ ব্লাডের মধ্যে WBC আছে, লিম্ফের মধ্যেও কিছু WBC থাকে, যারা সবাই মিলে প্যাথোজেনকে ডিস্ট্রয় করে।
থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বোনস আর কার্টিলেজ। এরা কি করছে, এরা বডিকে অ্যাকচুয়ালি মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, বডির যে স্টেবিলিটি সেই স্টেবিলিটি প্রোভাইড করছে। কারণ যদি আমাদের বডির মধ্যে থেকে স্কেলিটাল সিস্টেমটা যদি না থাকতো বা স্কেলিটাল সিস্টেমটা বার করে নেওয়া হয়, তাহলে আমাদের বডি স্ট্রাকচারটাও কেঁচোর মতো হয়ে যাবে। তো আমাদের যে বডির যে স্টেবিলিটি রয়েছে সেটা গোটাটাই প্রোভাইড করছে অ্যাকচুয়ালি স্কেলিটাল সিস্টেম। তো আমাদের বোনস আর কার্টিলেজ সেই কাজটা করছে, কারণ ওটা দেখো মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে, সেই জন্য ওদেরকে বলা হয় সাপোর্টিভ কানেকটিভ টিস্যু। এবং তার সাথে সাথে এটা কিন্তু বিভিন্ন বডির অর্গানকে প্রোটেক্টও করছে। যেমন আমাদের যে রিব কেজ, এই রিব কেজ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাংস হার্টকে প্রোটেকশন প্রোভাইড করছে। অন্যদিকে আমাদের যে অ্যাকচুয়ালি ক্রেনিয়াম স্কাল বোন যেটা, সেটা আমাদের ব্রেনকে প্রোটেক্ট করছে। এবং ভার্টিব্রাল কলাম সেটা অ্যাকচুয়ালি আমাদের স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করছে। তো এরকম মাল্টিপল অর্গানসকেও কিন্তু এরা প্রোটেক্ট করে থাকে। তাহলে এই হচ্ছে কাজ। এবং কানেকটিভ টিস্যুর সমস্ত রকম কানেকটিভ টিস্যুই কিন্তু তৈরি হয় অ্যাকচুয়ালি মেসোডার্ম থেকে। কানেকটিভ টিস্যুর অরিজিন কিন্তু মেসোডার্ম। অন্যদিকে দেখো কানেকটিভ টিস্যু যেটা রয়েছে, সেই কানেকটিভ টিস্যু কী করছে, বিভিন্ন অর্গ্যানসের মধ্যে কানেকশন প্রোভাইড করছে। এবং এই কানেকটিভ টিস্যুর একটা প্রপার্টি হচ্ছে এখানেতে সেল, মানে সেলের কাউন্টিং কম্পারেটিভলি কম থাকে এবং ম্যাট্রিক্সের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। ম্যাট্রিক্স বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে লিকুইড বা অ্যাকোয়াস মিডিয়াম, সেটার পরিমাণ কম্পারেটিভলি বেশি থাকে এবং বেশ কিছু ফাইবার্স থাকে। ফাইবার্স হচ্ছে সুতোর মতো স্ট্রাকচার, সেই রকম বেশ কিছু স্ট্রাকচার কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়। তো এখানকার টিস্যু যেটা, তার মানে টিস্যু মানে কখনোই কিন্তু দেখো আগেই বলেছি যে টিস্যু মানে শুধুমাত্র ক্লাস্টার অফ সেলস নয়, অনেক কটা কোষ নিয়েই কিন্তু একমাত্র টিস্যু হয় না। যেমন দেখো এখানে কানেকটিভ টিস্যু তৈরি হওয়ার জন্য কিছু সেলও আছে, তার সাথে সাথে কিছু অ্যাকোয়াস মিডিয়ামও আছে এবং ফাইবারসও আছে। যেমন দেখবে ব্লাডের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ব্লাডের মধ্যে 45% হচ্ছে সেল আর 55% হচ্ছে সেখানে প্লাজমা। তার মানে দেখো ম্যাট্রিক্সের অ্যামাউন্ট কিন্তু অবশ্যই সেলের থেকে বেশি। এবং ফাইবার্স দেখবে ওখানেতেও কিছু প্রথম বিন ফাইব্রিনোজেন বলে কিছু ফাইবার্স থাকে যেগুলো লিভার থেকে অরিজিন করে এবং যেগুলো ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। তো এই স্ট্রাকচারগুলো থাকে। এটা ছাড়াও দেখো এই যে টেন্ডন লিগামেন্টের কথা আমরা পড়লাম, এই যে টেন্ডনে বললাম যে এখানে কোলাজেন ফাইবার্স যে তৈরি হয়, মানে এগুলো সুতোর মতো স্ট্রাকচার। বা লিগামেন্ট, লিগামেন্ট এই যে বললাম আমরা যে ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি হয়, তাহলে এগুলো সব ফাইবার স্ট্রাকচার। মানে এখানে সেলের কম, মানে সেলের অ্যামাউন্ট কম, ফাইবার্স বা ম্যাট্রিক্স কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি থাকে। তাহলে এইগুলো সমস্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। এবং বডির মধ্যে কানেকটিভ টিস্যুর অ্যামাউন্টই কিন্তু অনেক বেশি যে অন্যান্য টিস্যুর রেসপেক্টে। তাহলে মেসোডার্ম দেখো কানেকটিভ টিস্যু একটু আগেই বললাম মেনলি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে মেসোডার্ম থেকে। অন্যদিকে চলে আসছি থার্ড টাইপ অফ টিস্যু, যেটা হচ্ছে মাসেল টিস্যু, যেটা অ্যাকচুয়ালি আমাদের মুভমেন্ট লোকোমোশনে হেল্প করে এবং এটাকে বলা হয় কন্ট্রাক্টাইল টিস্যু। কারণ কোনো মাসেলকে যখনই স্টিমুলেট করা হবে তখন সে সবসময় কী করবে, কন্ট্র্যাক্ট করবে। এবার অ্যাকচুয়ালি মাসেল টিস্যু তিনটে টাইপের হয়। একটা রয়েছে প্রথম স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল হচ্ছে যেগুলো বোনসের সাথে যে মাসেলগুলো অ্যাসোসিয়েটেড। অ্যাকচুয়ালি যখন এই কেউ এক্সারসাইজ করে বা বডি বিল্ডিং করে, যে মাসেলগুলোর মেনলি ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে স্কেলিটাল মাসেল। এবং স্কেলিটাল মাসেলগুলো সবই কিন্তু বোনসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এবং স্কেলিটাল মাসেল যেগুলো থাকে সেখানে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টগুলো খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে সাজানো থাকে, যার জন্য এই অ্যাক্টিন মায়োসিনগুলো একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে থাকার জন্য এই স্কেলিটাল মাসেলকে যখন দূর থেকে দেখা হয় তখন কিছু দাগের মতো পাওয়া যায়। তো এই দাগগুলোকে দেখার জন্য এগুলো কি বলা হয়, স্ট্রায়াশন। এগুলো যেহেতু দেখতে পাওয়া যায় সেই জন্য স্কেলিটাল মাসেলেরই আর এক নাম স্ট্রায়াটেড মাসেল। যেহেতু অ্যাক্টিন মায়োসিনগুলো লিনিয়ারলি অ্যারেঞ্জ থাকে বলে তাদের মধ্যে একটা দাগ দেখতে পাওয়া যায়। এবং এই মাসেলের, মানে স্কেলিটাল মাসেলের এক একটা ফাংশনাল ইউনিট আছে। এই ফাংশনাল ইউনিটগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সার্কোমিয়ার। সার্কো মিনস হচ্ছে মাসেল আর মিয়ার মিনস হচ্ছে পার্ট, মানে মাসেলের এক একটা ফাংশনাল ইউনিটকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সার্কোমিয়ার। এবং সার্কোমিয়ারটা গোটাটাই তৈরি হয় অ্যাক্টিন মায়োসিন দিয়ে এবং খুব সুন্দরভাবে স্কেলিটাল মাসেলে এই সার্কোমিয়ারগুলো ফর্মেশন হয়, তার জন্যই একটা দাগ দেখতে পাওয়া যায়। সেই কারণেই এটাকে বলে যেটা, সেটা হচ্ছে স্ট্রায়াটেড মাসেল। এবং যেহেতু এই মাসেলগুলো নিজের ইচ্ছায় মুভমেন্ট করা যায় সেই কারণেই এটাকে বলা হয় ভোলান্টারি মাসেল, যে নিজের ইচ্ছায় আমরা এগুলোকে মুভ করতে পারি। আমরা যে হাঁটা চলা করছি সবই কিন্তু স্কেলিটাল মাসেলের থ্রু দিয়ে, ভোলান্টারি মাসেল। সেকেন্ড হচ্ছে ভিসেরাল মাসেল। কিছু অ্যাকচুয়ালি মাসেল আছে যেগুলো আমাদের ভিসেরাল অর্গ্যান, অর্থাৎ দেহের ভেতরে যেগুলো অন্তর্যন্ত্র বলা হয় তার সাথে অ্যাসোসিয়েটেড। যেমন দেখো অ্যাকচুয়ালি লাংস, স্টম্যাক,
লিভার, এইগুলোর গায়েতে যে মাসেলগুলো থাকে সেইগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ভিসেরাল মাসেল। এবং ভিসেরাল মাসেলগুলো ইনভলান্টারি, কারণ এদের ফাংশনকে আমরা কন্ট্রোল করতে পারি না। কারণ ডাইজেস্টিভ ট্র্যাক্টের অ্যাকচুয়ালি দেখো গলার পরবর্তী অংশের কোনো জিনিসই, যে ইসোফেগাস, গলবিল, গ্রাসনালি যেগুলোকে অ্যাকচুয়ালি বলে, সেগুলো কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি দেখো যে ইসোফেগাস, স্টম্যাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো কোনোটাকেই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। তো সেই জন্য এই যে মাসেলগুলো সব হচ্ছে কিন্তু ইনভলান্টারি ইন ফাংশন। এবং এদের মধ্যে কিন্তু ওই অ্যাক্টিন মায়োসিন তারা কিন্তু লিনিয়ারলি খুব সুন্দরভাবে সাজানো থাকে না, অ্যাক্টিন মায়োসিনই থাকে কিন্তু হ্যাপাজাটলি সাজানো থাকে। সেই জন্য এগুলোকে সব বলা হয় নন স্ট্রায়াটেড মাসেল, কারণ অ্যাকচুয়ালি ভিসেরাল মাসেলে ওরকম কোনো দাগ বা সার্কোমিয়ার যে স্ট্রাকচার সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, সেই কারণেই এটাকে বলছে নন স্ট্রায়াটেড মাসেল। আর থার্ড একটা টাইপের মাসেল আছে যেটাকে বলছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের একটা স্পেশালিটি হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা স্কেলিটাল মাসেল দেখি, স্কেলিটাল মাসেলগুলো হচ্ছে লিনিয়ার, সরল রৈখিক, লম্বা টিউবের মতো। অন্যদিকে অ্যাকচুয়ালি ভিসেরাল মাসেল যেগুলো হয় সেগুলো হচ্ছে স্পিন্ডেল শেপ, মাকুর মতো। আর এখানে কার্ডিয়াক মাসেল স্পেশালাইজড শুধুমাত্র হার্টে এদের দেখতে পাওয়া যায়, হার্ট ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই কার্ডিয়াক মাসেলগুলো হচ্ছে লিনিয়ার, সরল রৈখিক, কিন্তু ব্রাঞ্চড। কিন্তু এখানে দেখো লিনিয়ার কিন্তু এটা ব্রাঞ্চ নয়, এখানকার স্পেশালিটি হচ্ছে ব্রাঞ্চড। আর যেটা হয় এখানকার যে এখানকার যে সেলগুলো হয় স্কেলিটাল মাসেলের সেলগুলোর সবই হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, মানে এক একটা সেলের মধ্যে অনেক বেশি সংখ্যায় নিউক্লিয়াস থাকে। কম্পারেটিভলি এখানে একটা সেলেতে একটাই নিউক্লিয়াস থাকে। আর যখন আমরা হার্ট মাসেলে যাব, হার্ট মাসেলেও কিন্তু একটা সেলে একটাই নিউক্লিয়াস আছে। এবং হার্ট মাসেলেতে একটা স্পেশালিটি হচ্ছে এখানেও দেখো অ্যাক্টিন মায়োসিনগুলো এই সার্কোমিয়ার স্ট্রাকচার তৈরি করার জন্য এখানেও কিন্তু স্ট্রায়াসান দেখতে পাওয়া যায়, মানে এরাও কিন্তু স্ট্রায়াটেড মাসেল। এবার কার্ডিয়াক মাসেল যেটা রয়েছে তার একটা স্পেশালিটি হচ্ছে যে কার্ডিয়াক মাসেল অ্যাকচুয়ালি দেখো স্ট্রায়াটেড মাসেল, তার মানে এর প্রপার্টিটা কার সাথে মিল খাচ্ছে, স্কেলিটাল মাসেলের সাথে। কিন্তু এর ফাংশনটা ইনভলান্টারি, কারণ এদের কন্ট্রোলিংটা আমাদের কাছে কিন্তু নেই, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, হার্ট কিন্তু নিজের কাজ করেই যাচ্ছে। তাহলে এর ফাংশনটা কিন্তু ইনভলান্টারি। তাহলে অ্যাকচুয়ালি কার্ডিয়াক মাসেলকে এই জন্য আলাদা করা, কারণ এ স্কেলিটাল মাসেলের সাথেও পুরোপুরি এর প্রপার্টি মিলছে না, আবার ভিসেরাল মাসেলের সাথেও মিলছে না, সেই জন্য এদেরকে পুরোপুরি সেপারেট একটা ভাগ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক মাসেল। এবং কার্ডিয়াক মাসেলের যেহেতু ব্রাঞ্চড এবং একটা মাসেলের সাথে দেখো আর একটা মাসেল অ্যাটাচড, তো এই অ্যাটাচমেন্টগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। এইটা হচ্ছে এখানকার একটা স্পেশাল প্রপার্টি যেটা কিন্তু অন্য মাসেলগুলোর মধ্যে অ্যাবসেন্ট। মানে কার্ডিয়াক অ্যাকচুয়ালি মাসেলের স্পেশাল প্রপার্টি হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক এখানে প্রেজেন্ট। এবং মাসেল টিস্যু যেগুলো হয় সেই মাসেল টিস্যু কিন্তু কন্ট্রাক্টাইল টিস্যু, এবং সবকটাই কিন্তু সব ধরনের মাসেল টিস্যু কিন্তু মেসোডার্ম থেকেই অ্যাকচুয়ালি অরিজিন করে, মানে মাসেল টিস্যুর অরিজিন হচ্ছে মেসোডার্ম। এরপরে দেখো চলে আসছি যেটা, সেটা হচ্ছে নার্ভ টিস্যু, বা যেটাকে অ্যাকচুয়ালি আমাদের নিউরাল টিস্যু বলা হয়। এবার সেই টিস্যু যেটা থাকে তার যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে দেখো ব্রেন, স্পাইনাল কর্ডে এই টিস্যুর পার্সেন্টেজ সবচেয়ে বেশি। ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে এই নার্ভাস টিস্যু প্রচুর পরিমাণে থাকে, এবং আমাদের মেমোরি বা থিঙ্কিং বা যে কোনো সেন্স, আমরা বাইরে থেকে যে সমস্ত সেন্স অর্গ্যান যেগুলো রয়েছে আমাদের চোখ, কান, নাক, সেই সেন্স অর্গ্যানগুলো বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে অল্টারেশনগুলোকে যে ডিটেক্ট করছে সেগুলো অ্যাকচুয়ালি রিসিভ করা, এবং তার সাপেক্ষে আমাদের কি করণীয় সব কিছু ডিসিশান কিন্তু, মানে ডিসিশান মেকিং পাওয়ার গোটাটাই কিন্তু ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যেই আছে। এবার এই নার্ভাস টিস্যুর মধ্যে দুটো টাইপের সেল আছে, একটা হচ্ছে নিউরন, মানে যারা অ্যাকচুয়ালি এই সমস্ত কাজগুলোকে করছে, মেনলি নার্ভাস সিস্টেমটাকে যারা অপারেট করছে তারা হচ্ছে নিউরন। আর নিউরোগ্লিয়া হচ্ছে নার্ভাস সিস্টেমের অ্যাকচুয়ালি যে সেলগুলো অ্যাকচুয়ালি দেখা যায় যে নার্ভাস সিস্টেমের মধ্যে যারা হচ্ছে সাপোর্টিং সেল, তারা অ্যাকচুয়ালি কোনো কিছু ডিসাইড করছে না বা তারা নিউরাল ফাংশনের কোনো কিছু করছে না, কিন্তু নিউরনস যাতে ঠিকমতো কাজ করতে পারে তো তার জন্য তাকে নিউট্রিশন প্রোভাইড করছে, তাকে খাবার দিচ্ছে, এই সমস্ত কাজগুলো অ্যাকচুয়ালি করছে যেটা, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এবার ব্রেনের মধ্যেই যদি আমরা শুধু নিউরনের কাউন্টিং দেখি তাহলে সেখানে দেখা যায় সেখানে প্রায় 10 কোটি অ্যাকচুয়ালি নিউরন আছে, যে 10 কারোর সেখানে অ্যাকচুয়ালি নিউরন প্রেজেন্ট। এবং ব্রেনের মধ্যে যদি অ্যাকচুয়ালি যে নিউরন যেটা, সেটা যদি 10 কোটি থাকে তাহলে জানতে হবে নিউরোগ্লিয়া প্রায় বাকি 90 কোটি আছে। মানে অ্যাকচুয়ালি নিউরোগ্লিয়ার পার্সেন্টেজ সবসময় কিন্তু নিউরনের থেকে বেশি হয়, মানে নিউরোগ্লিয়ার
কিন্তু নিউরনের থেকে অনেক বেশি পার্সেন্টেজে সবসময় কিন্তু আছে, মানে সাপোর্টিং সেলের পার্সেন্টেজ কিন্তু সবসময় বেশি থাকে। অন্যদিকে দেখো যে নার্ভাস টিস্যুর আরও যে ফাংশন সেটা হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে আমাদের কোরিলেট করতে হেল্প করে, কারণ ব্রেন অ্যাকচুয়ালি কি হয়, বিভিন্ন সেন্স অর্গ্যান যেগুলো রয়েছে, যেমন আমাদের দেখো যে সেন্স অর্গ্যান যেগুলো রয়েছে, যেমন দেখো অ্যাকচুয়ালি আমাদের টেস্ট যেটা টাং বা জিভের থ্রু দিয়ে আমরা পাচ্ছি, বা আয়ের থ্রু দিয়ে বাইরে থেকে যেটা দেখছি, বা ইয়ারের থ্রু দিয়ে যেটা শুনছি, বা অ্যাকচুয়ালি দেখবে অলফ্যাক্টরি মানে ঘ্রাণ নাকের থ্রু দিয়ে যেটাকে আমরা সেন্স করছি, বা টাচ যেটা থ্রু দিয়ে দেখবে যে আমরা টাচ বা হট কোল্ড এনভায়রনমেন্ট যেগুলোকে আমরা ফিল করছি, সেগুলো সবই কিন্তু ব্রেনকে কমিউনিকেট করে জানাচ্ছে অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেম, এবং তারাই কিন্তু কাজ করছে। এবং বিভিন্ন অর্গ্যানের মধ্যে কোয়ার্ডিনেশন, যে অ্যাকচুয়ালি দেখো কোনো গরম জিনিসে হাত পড়লে আমরা সঙ্গে সঙ্গে হাতটা তুলে নিচ্ছি, পায়ের তলায় পিন ফুটলে পাটা সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি, বা দেখবে যে যখন আমাদের চারপাশের অ্যাকচুয়ালি মানে বৃষ্টি পড়ছে আমরা তখন ছাতা খুলছি, যখন বাইরের পরিবেশটা খুব গরম তখন আমরা পাতলা জামা পরছি, ফ্যান চালাচ্ছি, যখন শীতকাল তখন আবার ফ্যান বন্ধ রাখছি, সোয়েটার পরছি। তো এই যে এনভায়রনমেন্টের রেসপেক্টে আমরা যে আলাদা আলাদা কাজগুলো করে থাকছি, তাহলে সেইগুলোকে সমস্ত জিনিসগুলোকে অ্যাকচুয়ালি ডিসাইড করতে এবং প্রত্যেকটা জিনিসকে বুঝতে আমাদের যেটা হেল্প করে সেটা হচ্ছে কিন্তু নার্ভাস টিস্যু। এবং নার্ভাস টিস্যু মেনলি আমাদের তৈরি হয় কিন্তু এক্টোডার্ম থেকে। নার্ভাস টিস্যুর অরিজিন হচ্ছে এক্টোডার্ম, এবং সবসময় মনে রাখতে হবে যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট নার্ভাস টিস্যুর যেটা সেটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। তো ব্রেন আর স্পাইনাল কর্ডকে নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে, এবং অ্যাকচুয়ালি ব্রেন এবং স্পাইনাল কর্ডের সাথে বাকি যে পার্টগুলো বডির বাকি যে পার্ট হাত পা ডাইজেস্টিভ সিস্টেম এগুলো যে কানেক্ট করা রয়েছে ব্রেন আর স্পাইনাল কর্ডের সাথে, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের থ্রু দিয়ে। আর একটা টাইপের নার্ভাস সিস্টেম হয় যেটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা নিজে নিজে কাজ করে। কারণ দেখো আমরা যখন রাত্রেবেলা ঘুমিয়ে যাই তখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি কিন্তু রেস্টিংয়ে চলে যায়, ব্রেন স্পাইনাল কর্ড, কিন্তু তখনও দেখো আমরা আমাদের ব্রিদিং চলেই যায়, আমাদের হার্টবিট রেট চলতেই থাকে, ডাইজেস্টিভ সিস্টেম তার ফাংশন করতেই থাকে, তাহলে এগুলো নিজে নিজেই কাজ হচ্ছে। তো এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, বা যেটাকে আমরা বলে থাকি এএনএস। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো নার্ভাস টিস্যু, যেটা আমাদের বডির মধ্যে বিভিন্ন পার্টকে অ্যাকচুয়ালি একে অপরের সাথে কোয়ার্ডিনেট করতে এরা হেল্প করছে।